আমার উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, এই জায়গায়। এবং সেই ফোন করার টাইমিং থেকে আমরা দেখলাম, তিনি যখন ফোন করেছিলেন সেই টাইমিং থেকে আমরা দেখলাম যে 2:36 তার উপর প্রথম আক্রমণ ঘটে। এই দুটো মিছিল, প্রথম যে 5-7 হাজার মিছিল চলে যায় তখন কোনো আক্রমণ হয়নি, দ্বিতীয় মিছিল যখন চলে যায় তখন কোনো আক্রমণ হয়নি। এরপর ঘোষপাড়ার যারা এই পরিকল্পনা করেছিল তারা কিন্তু পথে নেমে দাঁড়িয়ে যায়। এরপরে একটা ছোট মিছিল আসতে থাকে। এই যে মিছিল 50-60 জনের একটা মিছিল পরবর্তীতে আসতে থাকছে, তখন কি করছে, ঘোষপাড়াটা পুরোপুরি এদের দখলে আছে, মানে এরা তখন প্রস্তুত, লাঠি অস্ত্র নিয়ে কিন্তু প্রস্তুত। এই ছোট মিছিল যখনই আসতে শুরু করে দেয় ঘোষপাড়া, তখন তাদের উপর অ্যাটাক শুরু হয়। এটা আমরা কিভাবে জানলাম, ওই থানার সামনে কাছাকাছি নূরে মিনানি বলে একজন থাকেন, তিনি হলুদ বিক্রি করেন, মানে রাস্তার ধারে ফুটে বসে হলুদ বিক্রি করছিলেন। তো তিনি বলেন 50-60 জনের কিছু ছেলে যাচ্ছে, দেখলাম শেষে দুটো মিছিল যাওয়ার পর 3 নম্বর মিছিলটা যাচ্ছে, তারা ঘোষপাড়ায় যেতেই তাদের ওপর ইট বা ঝামেলা শুরু হয়ে যায়। যখনই ঝামেলা শুরু হয়ে যায় ওই 50-60 জন ছেলে ওরা পালাতে থাকে, মানে পালিয়ে থানার দিকে আসছে, কিছু হসপিটালের দিকে যেতে থাকছে। এই যে হসপিটালের দিকে যাচ্ছে বা থানার দিকে যাচ্ছে, এটা আমরা কি করে জানলাম, এটা আমরা জানলাম 2-3টি ক্যামেরার ভিডিও থেকে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোটামুটি ওই রকম 2:40 এরকম নাগাদ দেখা যাচ্ছে যে ঘোষপাড়ার যারা সশস্ত্র বাহিনী তারা অস্ত্র নিয়ে মিছিলের উপর আক্রমণ করছে বা আক্রমণ করতে উদ্যত হচ্ছে। ওই স্টাইল বাজার চত্বরটায় ধেয়ে যাচ্ছে, অস্ত্র, সব হাতে অস্ত্র আছে। এবং স্টাইল বাজারের দিক থেকে একজন ক্যামেরা করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টাইল বাজারের দিকে তাদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যাওয়া 50-60 জন, যেটা বললাম মোটামুটি এখানে তাদের বয়স ছিল খুব অল্প, মানে 18 থেকে 25 এইরকম ছেলেরা ছিল। তো তারা কিন্তু ভয়ে তখন পালাতে থাকে এবং তারা অনেকে আহত হয়। 18 জনের মতো হসপিটালাইজড হয় এই ছেলেদের মধ্যে। তাদের মধ্যে যারা পালাতে থাকে, কিছু জন হসপিটালে মোড়ের দিকে পালায় এবং ভিডিওতে দেখা যাচ্ছে তারা যখন পালাচ্ছে এবং এরা আক্রমণ করছে, কেউ রামদা ছুঁড়ে মারছে, মানে ওই গেরুয়া বাহিনী রামদা ছুটছে। এই ভিডিওগুলো কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যখন মিডিয়াতে দেখলাম যে প্রথম ঘটনাটা আমরা যখনই এই মুর্শিদাবাদ শামসেরগঞ্জ 11 তারিখে ঘটনা নিয়ে প্রকাশ করা হলো, আমরা দেখলাম সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে যে স্টাইল বাজার লুট হচ্ছে এবং যারা আন্দোলনকারী তারা স্টাইল বাজার লুট করছে, ঢুকছে, আন্দোলনকারীরা লুটতরাজ চালাচ্ছে। এইটা কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। এই ঘটনাটা হচ্ছে বিকেল 4টে। কিন্তু স্টাইল বাজারের ওই অঞ্চলে আরও যে দুটো ঘটনা ঘটেছে, প্রথম দিকে শুরুটা ঘটেছে, এটা কোনো মিডিয়াতে কিন্তু দেখায়নি। অথচ সেই ভিডিওগুলো সোশ্যাল মাধ্যমে কিন্তু উপলব্ধ আছে, আপনারা সার্চ করলেই পাবেন। অথচ মিডিয়া কিন্তু দেখায়নি। কেন দেখায়নি সেটা কিন্তু পরিষ্কার। তাহলে এখন কি হলো, আক্রমণটা হওয়ার পর এই যে ছেলেগুলি আছে, কিছু ছেলে হসপিটালের দিকে গেছে, কিছু হসপিটালাইজড হয়েছে, কিছু বিক্ষিপ্ত হয়ে থানার দিকে ছুটে এসেছে। তখন নূরে মেনানি তাদের বলছে, তোরা ঝামেলা করিস না, তোরা বাড়ি যা। ওরা বললো, কেন আমাদের ওরা মারবে? এইটা বলার পর তারা ফোন করতে থাকে। তাকে ফোন করে তাদের আত্মীয় বা এই যে 5,000-7,000 যে প্রথম মিছিলটা চলে গেছে সেই সদস্যদের তারা ফোন করে বলতে থাকে, আমাদের ঘোষেরা মেরেছে বা মারছে। এই খবরটা পাওয়ার পরই, মানে চিন্তা করেন 2:40-42 এই সময়টা যখন খবরটা ফ্লো হয়, তখন এরা কিন্তু ধেয়ে আসতে শুরু করে। মানে একটা অংশ অলরেডি তখন 5-7 হাজার মিছিলের একটা বড় অংশ অলরেডি তারা তখন ডাকবাংলোয় পৌঁছে গেছে এবং তাদের কর্মসূচি অনুযায়ী তারা কাজকর্ম করছে। সেখানে পদব্রত বলেন, যা বলেন সেটা তারা করছে। কিছু অংশ তারা তখনও নতুন ডাকবাংলায় পৌঁছায়নি, তারা রাস্তার মধ্যে আছে। যখন এখান থেকে তাদের কাছে ফোনে খবরটা যায় যে এইভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে, তখন তারা এই দিকে আবার ধেয়ে আসতে থাকে। কিছু মানুষ ধেয়ে আসতে থাকে এবং কিছু ইনস্ট্যান্ট ওখানে রতনপুরে একটা মন্দিরে তারা অ্যাটাক করে। ওই 300-350 যে জনগণ ছিল তারা কিন্তু একটা মন্দিরে তারা অ্যাটাক করে দেয় ইনস্ট্যান্ট ওখানেই। সেই মন্দিরটা রীতিমতো ভালোভাবে তারা ভাঙচুর চালায়, ঠিক আছে। আর কিছু অংশ এদিক থেকে ধেয়ে আসতে শুরু করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে ঘোষপাড়ায় যেটা খবরটা পৌঁছে যায়, ঘোষপাড়া যখন দেখছে যে তাদের উপর এরকম একটা ঘটনা ঘটেছে, তারা ওই বাকি যারা ছিল, ওখানে ঘোষপাড়ায় আমরা দেখেছি যে প্রায় 200টা পরিবার আছে। তাদের বক্তব্য অনুযায়ী যখন এই যে বড় অংশ, মিছিলের বড় অংশগুলো যখন এদিকে ধেয়ে আসছে, ঘোষপাড়ায় এসে যায়, তখন ঘোষেরা যারা ওখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল ঘোষপাড়ার মোড়ে ইকবাল স্টোরের কাছে,
তারা তখন নিজেদের গলির ভিতরে, মানে ঘোষপাড়ার যে গলিগুলো আছে সে ভিতরে তারা ঢুকে পড়ে, দেখছে সংখ্যায় বেশি ঢুকে পড়ে। তখন ঘোষপাড়া থেকে আরও যারা প্রতিবেশী, মানে যারা জনবসতি আছে, যারা মানুষজন আছে, তারা কিন্তু এবার সবাই একত্রিতভাবে যে আমাদের ওপর আক্রমণ হয়েছে, সবাই তখন এটাকে আক্রমণ হিসেবে নিচ্ছে এবং তারা সবাই অংশগ্রহণ করছে যে আমরা এবার প্রতিরোধে নামবো। তখন প্রত্যেক সদস্যই কিন্তু যে যা পেয়েছে অস্ত্র হাতে তারা বেরিয়ে এসছে। মানে প্রথম শুরু করেছিল অল্প কয়েকজন, এবং যখন পুরো মিছিলে একটা বড় অংশ আক্রমণ করতে চলে এসেছে ঘোষপাড়ার দিকে, তখন ঘোষপাড়া থেকে বাকি যারা সদস্য ছিল 200টা পরিবার, সবাই তখন নিজে নিজে অস্ত্র নিয়ে বেরিয়ে এসছে। যাদের প্রথম দিকে হয়তো তাদের উদ্দেশ্য ছিল না যে আমরা দাঙ্গায় অংশগ্রহণ করবো বা আমরা এই ঘটনায় অংশগ্রহণ করবো, কিন্তু এদের প্ল্যানে তারা ট্র্যাপের মধ্যে ফেসে গিয়ে তারা এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটা যখন নতুন ডাকবাংলায় পৌঁছায়, যেখানে প্রতিবাদ সভা চলছিল, টায়ার পরানো হচ্ছিল, তারা তখন ওখানকার যে হিন্দু দোকানগুলি ছিল, মানে 4টে হিন্দু দোকান আছে নতুন ডাকবাংলা মোড়ে, একটা হচ্ছে শ্রীহরি লজ, সেখানে অ্যাটাক করে 3:15 নাগাদ। অ্যাটাক করে রীতিমতো ভাঙচুর থেকে আরম্ভ করে ভালো রকম ক্ষতিগ্রস্ততা, মানে ক্ষতি করেছে। তারপর এসএমআর একটি লজ আছে, চন্দ্র সিং বলে পরিচিত একজন আছেন, তার লজকে কিন্তু ভালোভাবে ক্ষতি করা হয়। এবং 2টো মিষ্টির দোকান, সেখানেও আক্রমণ করা হয়েছে, এবং একটি মুড়ির দোকান অ্যাটাক করা হয়েছে। এই 4টে দোকানে কিন্তু অ্যাটাক হয়, এবং সব কটায় কিন্তু 3:15, 3:30, 4টের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে নতুন ডাকবাংলায়। এখন ঘোষপাড়ার ঘটনাটা এবার কি হলো? ঘোষপাড়ায় যখন এরা এসে গেছে, মিছিল এসে গেছে, এবং ঘোষপাড়া থেকে প্রত্যেকটা বাড়ির সদস্যরা কিন্তু প্রস্তুত হয়ে নেমে এসছে। দুই পক্ষের কিন্তু এখানে সংঘর্ষ চলছে, দুই পক্ষের প্রচণ্ড লড়াই চলছে। মানে এ অপরপক্ষকে ইঁট ছুটছে আর এরা এই পক্ষকে ইঁট ছুটছে, এইটা চলতে থাকে। এইটা মোটামুটি বেশ কিছুক্ষণ চলতে থাকছে। চলার পর যখন আরও মিছিলের সংখ্যা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ঘোষপাড়াদের সদস্য সংখ্যা যেহেতু কম ছিল, তখন এরা আক্রমণ করতে শুরু করে দেয়, মানে মিছিলের সদস্যরা আক্রমণ করতে শুরু করে দেয়। তারা কি করেছিল? তারা 3টে হিন্দু দোকানের ওপর ওখানে অ্যাটাক করেছিল। একটা হচ্ছে লটারি এজেন্সি, ঘোষ হোটেল, লটারি এজেন্সি, ঘোষ হোটেল, এবং ওখানে আরও 2-1টা হিন্দুর দোকান ছিল, সেখানে তারা অল্প বিস্তর আক্রমণ করে। এই যে আক্রমণের খবরটা, আমরা সেই সমস্ত লটারি এজেন্সি এবং ঘোষ হোটেলে গিয়েছিলাম, দেখলাম তাদের যে শ্যাটার আছে, শ্যাটারে আঘাত করেছে, সে আঘাতের চিহ্ন আমরা পেয়েছি, আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এইটার পর তারা যে বড় আক্রমণটা আরও করেছিল, সেটা হচ্ছে স্টাইল বাজার লুট করেছিল। কখন করেছিল? সেটা 4টে। মানে সেই সময় মিছিলের একটা প্রায় ধরে নিতে পারেন যে 3-4 হাজার মানুষ ওখানে জমায়েত হয়ে গেছিল মিছিলের পক্ষ থেকে। তারা এবার স্টাইল বাজার লুট করে এবং এই ঘটনাগুলো ঘটাতে থাকে। এইটা ঘটতে ঘটতে একটা সময় যখন মোটামুটি ধরেন এদিকে হাইকোর্ট থেকে একটা সিদ্ধান্ত হয় যে 144 ধারা ওখানে জারি করা হবে। 144 জারি হওয়ার সাথে সাথে মোটামুটি 6টা নাগাদ, সন্ধ্যে 6টা নাগাদ সেখানে কিন্তু বিএসএফ বাহিনী ঢুকে যায়। এবং আমাদের কাছে যে তথ্য আছে, সেখানে 17 কোম্পানি, প্রায় 1700 সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন এসেছিল, মানে মোতায়েন করা হয়েছিল এবং এসেছিলেন 1700। এটা কেন বারবার বলছি? 144 জারি হলো শুক্রবার দিন সন্ধ্যে 6টা নাগাদ, বিএসএফ সেখানে ঢুকে গেল। এবং এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী যে 6টা নাগাদ সেখানে 5 গাড়ি বিএসএফ ঢুকেছে। এই 5 গাড়ি বিএসএফ যখন ঢুকে পড়ে, ওখানে যারা আন্দোলনকারী ঝামেলা করছিল, হামলা চালাচ্ছিল, সেই আন্দোলনকারীদের ওরা মারতে থাকে, লাঠিচার্জ করে মেরে ধরে তাদের তাড়িয়ে দেয়। এবং তারা দেখছে যে বিএসএফ এসেছে, তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে নিজের এলাকাগুলো, মানে ঘোষপাড়ার চারিদিকে যে সমস্ত মুসলিম এলাকাগুলো আছে, মহল্লাগুলো আছে, সেই মহল্লাগুলোতে তারা কিন্তু অবস্থান করে, তারা পালিয়ে যায়। এবং বিএসএফ কি করলো? ঘোষপাড়ার চতুর্দিকে, ঘোষপাড়াকে কেন্দ্র করে যে সমস্ত মুসলিম গ্রামের সঙ্গে কানেক্টেড যে মোড়গুলো আছে, সেই মোড়গুলোতে পজিশন নেয়, 10 জন 12 জন করে দাঁড়িয়ে যায়। যেমন সংহতি উদ্যানের কাছে, এদিক থেকে আপনার হিজলতলা থেকে যে মোড়টা পড়ছে, সুলিতলা হিজলতলা, এখানে কিন্তু 10-12 জন বিএসএফ বন্দুক হাতে দাঁড়িয়ে যায়। তারপরে আপনার জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার, যেটা ঘোষপাড়ার একদম মূল জায়গা, সেখানেও 10-12 জন দাঁড়িয়ে যাচ্ছে বন্দুক হাতে। ওদিকে তারেবাগানের মোড়ে 10-12 জন দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মোড়গুলোতে পজিশন নিয়ে নিচ্ছে, যাতে করে এই ঘোষপাড়ার মধ্যে এরা ঢুকতে না পারে, আক্রমণ না করতে পারে। আচ্ছা, মজার ব্যাপারটা হলো যে 6টার সময় পুলিশ তার পজিশন নিল, সেই এলাকা থেকে সমস্ত যারা
মুসলিম দুষ্কৃতী ছিল তাদের তাড়িয়ে দিল। এরপর ঘোষেরা কিন্তু আবার বেরিয়ে এলো, অস্ত্রধারী ঘোষ বাহিনী আবার বেরিয়ে এলো এবং তারা তাদের আক্রমণ শুরু করলো সেখানে বিএসএফ এর সামনে। প্রথম তারা আক্রমণ করলো কোথায়? প্রথম যে আক্রমণ করলো সেটা হচ্ছে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার। জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা দেখলাম 6টা 3 বা 5 এরকম 5-এ তারা প্রথম জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের তালা ভাঙার চিত্র আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, ভাঙছে। এবং যারা ভাঙছে তাদের হাতে কী ধরনের অস্ত্র, তারা কীরকম পোশাক পরে আছে, তাদের পরিচিতি কী সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে, তারা কারা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারে একটা নয় 3টে সিসিটিভি ক্যামেরা ছিল, একটা বাইরে ছিল, ভিতরে আরও 2-3টে ছিল, মোট 3টে ক্যামেরা ছিল। এবার তারা ভাঙচুর চালায়, স্যাডারটা ভাঙে এবং ভিতরে ঢুকে তারা লুটপাট চালাতে থাকে। তাদের একটা অংশ, এই ঘোষেদের একটা অংশ, ওখানে কবির শেখের একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে আক্রমণ করে এবং সেখানে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এবং কবির শেখের যে চায়ের দোকান এবং তার যে বাড়ি কাছাকাছি, এবং তিনি বলছেন আমার বাড়ির কাছাকাছি, ওখানে আমার বাড়ির সামনেই 2জন পুলিশ বসেছিলেন। আমি তাদের বললাম যে আমার চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো আপনারা কিছু করেন? তখন আমাকে ধমক দিয়ে বললো চুপ হও, আন্দাজ যাও। ওনাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন এবং বিএসএফ এর উপস্থিতিতে ওই সংহতি উদ্যানের কাছে এবং ঘোষপাড়ার মোড়ে সেখানে এরা একতরফা হামলা চালাতে থাকে। কবির শেখের চায়ের দোকান পোড়ালো। তারপরে তারা কি করলো, ইকবালের কাপড়ের দোকান, সেটাও ঠিক জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকে, সেই কাপড়ের দোকানে তারা আক্রমণ করলো, সেখানে লুটপাট ভাঙচুর করতে শুরু করলো এবং ওই মোড়ে 10-12 জন বিএসএফ উপস্থিত আছে। এটা চলতে থাকছে। এই মোটামুটি 3টে দোকানের ওপর অ্যাটাক হয় শুক্রবার। হওয়ার পর মোটামুটি ধরে নিতে পারেন যে সন্ধ্যে 6টার পর আর একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে ওই অঞ্চলে, অর্থাৎ এটা আমরা ছিলাম না ঘোষপাড়ার একটা মোড়ে, আর একটা মোড়ের কি ঘটনা ঘটছে, আর একটা মোড় মানে তারবাগানের দিকে। অর্থাৎ যখন বিএসএফ আসে এবং যেখানে মুসলিম মব ছিল তাদের তাড়াতে নিয়ে যায় তারবাগানের দিকে, ওই তারবাগানের অঞ্চলটা, ওই মোড়টাতে পুলিশ কিন্তু, ওখানে বড় সংখ্যক পুলিশ বা বিএসএফ ওখানে কিন্তু মোতায়েন থাকে। এবং ওখানে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে প্রচুর ইট বৃষ্টি, মানে ঠাকুরপাড়া থেকে প্রচুর ইট, বাড়ির ওপর থেকে ইট ফেলা হয়েছিল এবং তারেবাগানের পক্ষ থেকে, মুসলিম পক্ষ থেকে তারা কিন্তু ইট ছুঁড়ছিল। এই ঘটনায় যেটা ঘটে যে ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলে প্রায় 500-র উপর মানে সেই মুহূর্তে পরীক্ষা চলছিল এবং 500 জনই ছিল মহিলা স্কুল, মানে যারা গার্লস স্টুডেন্ট ছিল তারা পরীক্ষা দিচ্ছিল। তারা আতঙ্কে পুরো স্কুলের মধ্যে বন্দী হয়ে থাকেন এবং তারা বেরোবার সাহস পাননি। বারবার তারা এসপিকে, ওসিকে ফোন করেন এবং ওখানকার যারা স্থানীয় যারা আছেন তারাও কিন্তু ফোন করেছেন যে এখানে হামলা হচ্ছে, এখানে 500টি মেয়ে স্কুলের মধ্যে আছে, আপনারা তাদের বাঁচান অন্তত, যাতে করে তারা এই সংঘর্ষের মধ্যে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। এই বাণীচাঁদ স্কুলে, ওই জায়গাটা যেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সেই জায়গা থেকে যাতে করে স্কুলগুলো ক্ষতি করবে, এবং ওখানে ধলিয়ান বালিকা বিদ্যালয় আছে, 2টো বিদ্যালয় আছে এবং সেদিন পরীক্ষা চলছিল। কিন্তু পুলিশ সেই মুহূর্তে ওই স্কুলে আসেননি। কেন আসেননি? পুলিশে যখন ফোন করা হয়, ওখানকার একজন হেভিওয়েট পার্সন তিনি বলছেন, যখন আমরা ফোন করলাম এসপিকে, তো তিনি বললেন আমি সাজুর মোড়ে আটকে আছি। মানে সাজুর মোড়ে তখন পুলিশ ভার্সেস জনগণ ঝামেলা হচ্ছে। তিনি বললেন আমাদের এনাফ ফোর্স নেই, আমরা সাজুর মোড়ে আটকে আছি, আমরা ওদিকে যেতে পারছি না, আপনি মালদাতে কমিউনিকেট করুন, ওখান থেকে দেখুন ফোর্স আসে কিনা। তো এই সন্ধে 7টা নাগাদ যেটুকু আমরা তথ্য পেয়েছি যে একটা বড় বাহিনী কিন্তু উপস্থিত হয়, যেমন বিএসএফ বাহিনী এসে গেছে, তার পাশাপাশি মালদা এবং শামসেরগঞ্জ থানার এসপি এবং যারা ওখানকার এমএলএ এমপি আসেন, সবাই একত্রিতভাবে ওখানে উপস্থিত হন এবং বাণীচাঁদ স্কুলটাকে পুরোপুরি কভার করে ওনাদের সুরক্ষা দিয়ে প্রত্যেক ছাত্রীকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন এবং ফোর্স, ওই বাহিনী তাদের সুরক্ষিত করে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এরপরে দেখা গেল যে মোটামুটি 7টা 8টার পর থেকে সেখানে
আর কোনো হিংসার ঘটনা ঘটেনি বা এলাকা শান্ত ভাবতে পারে, ধরে নেওয়া যেতে পারে। কারণ সেই পুরো এলাকাটা 17 কোম্পানির বিএসএফ মোতায়েন হয়ে গেছে, 1700 সেন্ট্রাল বাহিনী এসে গেছে, পুলিশ বাহিনী তো আছে। এবার আমরা আসবো শনিবার দিন। তাহলে দেখা গেল শুক্রবার দিন এই পুরো ঘটনাটাকে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ ফোর্স থাকা দরকার, এনাফ 17 কোম্পানির ফোর্স সেখানে এসে গেছে এবং তারা এই ঘটনাটাকে বা হিংসাটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। শনিবার দিন কেন ঘটল? শুক্রবার প্রথম পুলিশ কটার সময় আছে? আমরা প্রশ্ন উত্তর করবো, সেটা বলবো, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে শনিবার দিন ঘটনাটা কীভাবে ঘটল সেটা যখন আমরা দেখছি, শুক্রবার দিন যে যে মোড়গুলোতে পজিশন নিয়েছে পুলিশ বা বিএসএফ, সেই পজিশনে তারা কিন্তু ছিলেন, অবস্থানত অবস্থা ছিলেন। শনিবার দিন পুরো ঘোষপাড়া এবং ঠাকুরপাড়া শিব মন্দির এলাকার চারদিকের যে মোড়গুলো আছে, যেখানে মুসলিম এলাকাগুলোর সঙ্গে গ্রামগুলোর সঙ্গে কানেক্টেড, সেই অঞ্চলগুলোতে কিন্তু পুলিশ বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। আর এই শিব মন্দির এলাকা, ঘোষপাড়া এবং ঠাকুরপাড়া এলাকার যে সমস্ত মুসলিম দোকানগুলো আছে, প্রথম তারা শুরু করে মোটামুটি 7:45 নাগাদ, এটা আমাদের কাছে কনফার্ম রিপোর্ট আছে, 7:45 নাগাদ তারা একটি ফলের দোকানে আক্রমণ করে ঘোষপাড়ার এই বাহিনী। ঘোষপাড়ার একটি বাহিনী তারা ফলের দোকান আক্রমণ করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে এই বাহিনী তারা ঢুকেছিল কোথায়? শিব মন্দির বাজার এলাকায়। সেখানে একটার পর একটা মুসলিম দোকানগুলো, যেমন মঞ্জুর রহমানের পুরো মুসলিম দোকানটিকে, মুদির দোকান পুড়িয়ে জ্বালিয়ে দেয়। তারপরে একটা পোলট্রির দোকান জ্বালিয়ে দিচ্ছে, একটা মাছ বাজার আছে, মাছ বাজারটাকে পুড়িয়ে দেয়। একটার পর একটা দোকানে প্রায় 30 থেকে 35টা দোকান তারা হামলা করে, লুট করে, জ্বালাতে পোড়াতে থাকে। শনিবার সকাল 7:45 থেকে চলতে থাকে ঘটনা। 7:45 থেকে 8টা 144 জারি আছে, 17 কোম্পানির বিএসএফ সেখানে মোতায়েন আছে, ভিতরে কাণ্ড চলছে, ভাবতে পারেন। এবং সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি তাদের যে কর্মকাণ্ড, অস্ত্র ধরে তারা যে ভাঙছে, যেমন ওখানে কাঁসার দোকান, ধুলিয়ান বাজার একটি দোকানে 2টো সিসিটিভি ক্যামেরা ছিল, তারা ভেঙেছে এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কারা হামলাগুলো করছে, সেখানে কিভাবে তারা ভাঙচুর করছে, সে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। এইটা ঘটতে থাকে। এবং মঞ্জুর রহমানকে যখন আক্রমণ করে, তার দোকানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে ফোন করে জানানো হচ্ছে যে তোমার দোকান পুড়িয়ে দেওয়া হলো। তিনি খবর পেলেন, তিনি বাড়িতে বসেছিলেন, তিনি দেখলেন ওখানে দাঙ্গা হচ্ছে, আমি যেতে পারবো না ভাই, যান ডাকে। তিনি ফোন করে আরো কিছু আত্মীয়কে জানাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা দোকানে হামলা হচ্ছে এবং খবরটা ছড়িয়ে পড়ছে। কোথায় ছড়াচ্ছে? আশেপাশের মুসলিম মহল্লাগুলোতে। মুসলিম মহল্লাগুলোতে একটা খবর যাচ্ছে যে তাদের উপর হিন্দুরা আক্রমণ করছে, তাদের দোকানগুলো পোড়াচ্ছে, তাদের মসজিদে আক্রমণ করছে। মসজিদে আক্রমণটা করেছে 9:30টার দিকে। এই খবরটা যখন তাদের কাছে পৌঁছে গেছে 8টা, 8:30, 9টার দিকে, তারা তখন ঘোষপাড়ার দিকে ধেয়ে আসতে শুরু করে, একত্রিত হয় এবং ঘোষপাড়ার দিকে, চারিদিকে মোড়গুলোতে মহল্লা, মুসলিম মহল্লা থেকে একত্রিত হয়ে তারা ঘোষপাড়ায় ঢুকবে, এইরকম একটা প্রচেষ্টা তারা একত্রিত হয়। এবং প্রত্যেকটা মোড়ে তারা যখন আসে তখন দেখে যে মোড়ে বিএসএফ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। এবং তারা সেই বিএসএফ বন্দুক হাতে দাঁড়ানোর পরেও তারা যখন সেখানে ঢুকতে চায়, বিএসএফ গুলি চালায়, ফায়ারিং করে। তো ফলত তারা কিন্তু, তাদের টার্গেট ছিল যে ঘোষপাড়ায় যে আক্রমণ হচ্ছে আমরাও কিন্তু ওখানে পাল্টা আক্রমণ করব। পুলিশ মোতায়েন থাকার জন্য তারা সেখানে ঢুকতে পারেনি। তখন তারা কি করেছে, মোটামুটি 9:30, 10টার পর যখন তারা এই খবরটা তারা পেয়ে গেছে যে মসজিদে কাঁচ ভাঙচুর হয়েছে বা ঢিল হয়েছে, এই হয়েছে, ভাঙচুর হচ্ছে, এই সেন্টিমেন্টটার উপর বেস করে তারা কিন্তু ওই এলাকায় ঢুকতে না পারে ঘোষপাড়ায়, পাশের যে 2টো এলাকা আছে বেদবনায় ঢুকে গেছে এবং জাফরাবাদ আক্রমণ শুরু করে দেয় এবং একতরফা হিংসা আক্রমণ চালু শুরু করে দেয়। এবং এই যে বেদবনা এবং জাফরাবাদ, যে 2টো এলাকায় শুক্রবার দিন ঝামেলা হয়নি বা আক্রমণ ঘটেনি সেভাবে, পুরো বেদবনার এবং জাফরাবাদে সমস্ত ঘটনা ঘটছে কোন দিন? শনিবার দিন। কখন ঘটছে? 1700 বাহিনী, সেন্ট্রাল বাহিনী মোতায়েন হবার পর। কতটা দূরে? ঘোষপাড়া থেকে, যেখানে 1700 বাহিনী মোতায়েন করা ছিল তারা কোথায় ছিল না, পুরোপুরি ঘোষপাড়াকে ঘিরে ছিল। এবং ঘোষপাড়া থেকে আপনার যে জাফরাবাদের দূরত্ব কত? 2.2 কিলোমিটার। বেদবনার দূরত্ব কত? 2.3 কিলোমিটার। মানে এতটাই কাছে যে যেখানে তারা নিরাপত্তা পেতেই পারত বা পুলিশ প্রশাসনের সহযোগিতা পেতে পারত।
কিন্তু এই সদস্য বাহিনী টোটাল এখানে মোতায়েন থাকার পরেও এতটা কাছে আক্রমণ হচ্ছে সেই খবরটা তারা বেদবনা থেকে জাফরাবাদ থেকে বারবার ফোন করছে, বারবার ফোন করা হচ্ছে। ফোন করার পরেও কোনো পুলিশ অফিসার, কোনো বিএসএফ বাহিনী সেই এলাকাগুলোতে পৌঁছায়নি। এই বেদবনা এবং জাফরাবাদ সকাল 9:30 10টা থেকে আক্রমণ শুরু হয় এবং 2-3টে পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা একটানা হিংসা চলে এবং ঘর পোড়ানো হয়েছে, এসব কাণ্ডগুলো ঘটেছে। তো যেটা দেখলাম যে প্রথম দিন যেটা পুলিশ প্রশাসনের বক্তব্য ছিল যে আমাদের এনাফ ফোর্স ছিল না। এখন এটা কতটা যৌক্তিক? এর আগেই অর্থাৎ 2 দিন আগে শামসেরগঞ্জ থানা এলাকায় আপনার জঙ্গিপুরে একটা ঘটনা ঘটে এবং পুলিশের কাছে একটা ইনফরমেশন ছিল যে শুক্রবার দিন আরেকটা প্রতিবাদ সভা হবে, তার জন্য তারা ইমামদের নিয়ে মিটিংও করেছিলেন এবং এলাকায় অশান্তি চলছে, বাতাবরণ থাকার জন্য তারা ইন্টারনেট বন্ধ করেছিলেন। তারপরেও তারা যখন মিছিল সংগঠিত হচ্ছে শুক্রবার দিন, তারপরেও তারা কেন পার্শ্ববর্তী থানা এলাকাগুলো থেকে এনাফ ফোর্সকে কল করলো না বা ডাকলো না, বা সেই লেভেলের সতর্কতা অবলম্বন কেন করলো না? মানে ইনফরমেশন থাকার পরেও, সমস্ত তথ্য থাকার পরেও এইটাকে রোখার কোনো প্রচেষ্টা কেন করলো না? শুক্রবার দিন যথেষ্ট ফোর্স আসার পরেও শনিবার দিন দেখেন 2 দিনেই কিন্তু দাঙ্গার মূল শুরুর জায়গাটা ঘোষপাড়া এবং উদ্দীপনা তৈরির জায়গাটা ঘোষপাড়া থেকে উদ্দীপনা তৈরি করা হয়েছে শুক্রবার দিন। এবং শুক্রবার দিন তাদের মনে হয়েছে যে এনাফ হয়নি, সেটাকে আরো বেশি বিস্ফোরিত করার জন্য শনিবার দিন ওই জায়গাতে তারা আক্রমণ চালিয়ে এই সেন্টার করে, মানে ঘোষপাড়াকে সেন্টার করে ভিতরে যখন গ্রামগুলিতে আক্রমণ করা হচ্ছে, স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়া তারা পার্শ্ববর্তী গ্রামগুলোতে অ্যাটাক করবে, এটা স্বাভাবিক ব্যাপার। উদ্দীপনা তৈরি করা হলো কোথায়? ঘোষপাড়ায় বাহিনী মোতায়েন করে এবং পার্শ্ববর্তী হিন্দু এলাকাগুলোতে আক্রমণ ঘটতে দেওয়া হলো। এবং এই যে ঘটনাটা ঘটলো তারপরে আমরা কি দেখলাম? যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আমরা জানি জাফরাবাদের যেভাবে নৃশংসভাবে তাদের মারা হয়েছে, তার পরিবারের বর্ণনা অনুযায়ী তারা বলছেন যে দুষ্কৃতীরা প্রথম যখন এসে একটা গ্রুপ তাদের বাড়িতে মোটামুটি ওই 10টার দিকে ইট ছড়ে হামলা করে চলে যায়। তারপরে আরেকটা গ্রুপ, মানে আধ ঘন্টার পরে আরেকটা গ্রুপ আসে। এই গ্রুপটা কেন আলাদা তাদের থেকে? কারণ তারা কিন্তু ইট ছড়েনি, তারা কিন্তু লুট করেনি, তারা ভাঙচুর করেনি, তারা শুধু হরগোবিন্দ দাসকে বাড়ি ভেঙে, দরজা ভেঙে তাদের ধরে নিয়ে এসে রাস্তায় মার্ডার করে বেরিয়ে গেছে। মানে এদের একটা স্পেশাল টার্গেট নিয়ে এসেছে, সেই কাজটা করে এরা বেরিয়ে গেছে। যেখানে অন্য যারা মব ছিল বা যারা ওখানে দুষ্কৃতী ছিল, তারা কি করেছে? তারা বাড়িঘরগুলো আক্রমণ করেছে, লুট করেছে, ভাঙচুর করেছে। কিন্তু এরা এই যে যারা যে অ্যাকশন বাহিনী বলবো, যারা শুধুমাত্র এলো, হত্যা করলো, চলে গেল, টার্গেট নিয়ে, স্পেশাল টার্গেট নিয়ে তারা কিন্তু কাজটা করলো। এবং আরেকটা মজার বিষয় যে এই যে মানে তারা যে আক্রমণটা করলো, করার পর আপনি দেখবেন চন্দন দাস, আমরা একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে হরগোবিন্দ দাস তাকে কোপানো হয়েছে এবং তিনি মৃত অবস্থায় পড়ে আছেন, তার স্ত্রী সেখানে গিয়ে কান্নাকাটি করছেন। আর চন্দন দাস তখনও জীবিত, তিনি বসে আছেন, তার এখানে কোপানো দাগ আছে এবং হাতের এখানে কোপানো দাগ এবং রক্ত ঝরে পড়ছে, তিনি বসে আছেন। তো সেই মুহূর্তে তার অবস্থা থেকে মনে হলো তাকে যদি চিকিৎসার ব্যবস্থা করা হতো বা হসপিটাল নিয়ে যাওয়া হতো, সে বাঁচত। এই অবস্থায় 3 ঘন্টা সে ওখানে বসেছিল, 3 ঘন্টা পড়েছিল। না পুলিশ, না প্রশাসন, না বিএসএফ, না কোনো সহৃদয় ব্যক্তি এসে তাকে হসপিটালে ভর্তি করার প্রচেষ্টা চালিয়েছে বা করেছে। বারবার গ্রামবাসীর পক্ষ থেকে ফোন করা হয়েছে, কিন্তু তারা ওই ঘোষপাড়াতেই বসেছিলেন, ঘোষপাড়াকে সুরক্ষা প্রদান করেছেন, কিন্তু এই এলাকায় তাদের কোনো মুভমেন্ট হয়নি। আক্রমণ হয়ে যাওয়ার পর, ঘটনা ঘটার পর, তারা এই যে বিএসএফ বাহিনী, তারা তখন মুভমেন্ট শুরু করে 3টের পর, বিকেল মোটামুটি 2-3টের পর তারা বেদবনায় ঢুকছেন জাফরাবাদে। ঢোকার পর সেখান থেকে তারা কি করলো, মানে ওই গ্রামে ঢোকার পর তারা গ্রামের পজিশন নেয় এবং ওই গ্রামের পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিম গ্রামগুলি আছে সেই গ্রামে তারা
ঢুকতে শুরু করে, মানে বাহিনী ঢুকে এবং সেখানে ধরপাকড় তল্লাশি তারা চালাতে শুরু করে। এবং সবথেকে বড় ব্যাপার, এই বাহিনী অর্থাৎ 4টের পর যখন পার্শ্ববর্তী গ্রাম যেমন শুলিতলার উপর অভিযোগ, মানে আমরা এই জাফরাবাদ এবং বেদবনায় মানুষদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত মুসলিম গ্রাম নয়, বরং পার্টিকুলার ওনার 3-4টে গ্রামের নাম বলেছেন যেখান থেকে আক্রমণ করতে এসেছিল এবং সেখানে বেশি দুষ্কৃতীদের বাস। এবং এই এলাকায় পলিটিক্যাল কারণে তাদের ব্যবহার করা হয়, মানে সেই সমস্ত দুষ্কৃতীদের ভোটের সময় ব্যবহার করা হয় মাসেল পাওয়ার হিসেবে। সেই সমস্ত দুষ্কৃতীদের বাস এই 3টে গ্রামে আছে, সেটা ওখানকার মানুষের বক্তব্য। কোন 3টে গ্রাম? হিজলতলা, শলিতলা, দিঘি। এই 3টে গ্রামে নাকি মাসেল পাওয়ার আছে এবং যারা এই কাজগুলো বেশি করেছে। এবার এই 3টে গ্রামে কিন্তু বিএসএফ এবং পুলিশ বাহিনী ঢুকেছে। ঢোকার পর যারা ঘটনাটা ঘটিয়েছে, ঠিক আছে, বা যারা ঘটায়নি, তারা কিন্তু পুলিশ বা বিএসএফ সেটা কিন্তু দেখেনি। তারা নির্বিচারে গ্রামবাসীদের উপর অত্যাচার চালিয়ে গেছে। প্রথম একটা বাড়িতে তারা ঢুকলো, ঢোকার পর যেটা করলো সেটা হচ্ছে যে বাড়ির জানলাটা ভাঙলো, জানলা ভেঙে ভিতরে দেখছে যে কিছু আছে কিনা। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করছে। কি ভাঙচুর করছে? সমস্ত আসবাবপত্র ভাঙছে। এই আসবাবপত্র ভাঙার পর তারা যেটা করলো, যখন দেখছে যে তারা ভাঙচুর করছে, দ্বিতীয় একটা বাড়িতে ঢুকলো, সেখানেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল। এটা কি পুলিশের অভিযান? তারা আসামি ধরতে এসছে, অ্যারেস্ট করতে এসছে, এটা কি অ্যারেস্টের পরিচয়? তারা ভাঙচুর করছে, বাড়িতে আগুন ধরানো। যখন আগুন ধরাচ্ছে তখন এই ধরনের এবং বিশ্রী ভাষা গালিগালি করছে, বম ছুটছে। মানে পুলিশের কাছে গ্যাস বম ছিল এবং বমও ছিল। আমরা দেখেছি যে তাদের বমের আঘাতে একটি 13 বছরের ছেলে, পুরো এই অংশটা পুড়ে গেছে। 13 বছরের ছেলে বলছে, আমি বাগানে খেলছিলাম, হট করে বিএসএফ বাহিনী এলো, তার একটা বম ছুড়লো, আমার পাশে পড়লো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, ঝিনঝিন করছে মাথা, তারপরে এগুলো সব পড়ে গেল, জ্বলছে আমার। তাকে নিয়ে হসপিটালাইজ করা হলো। 13 বছরের ছেলে বমের আঘাতে, পুলিশের বিএসএফ এর ছোড়া বমের আঘাতে সে আক্রান্ত। বাগানে ঢুকে প্রথম এটা তারা শুরু করলো। এরপর গ্রামের একটার পর একটা বাড়িগুলোতে তারা যখন অ্যাটাক করছে এবং আগুন ধরাচ্ছে, ভাঙচুর করছে, এই যে অ্যাক্টিভিটি তারা করছে, যেটা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী, আইন বিরোধী, তখন গ্রামের মানুষজন কি করছে, সেখান থেকে আর যে সমস্ত বাড়িগুলো আছে তারা কিন্তু পালাতে শুরু করে, সবাই পালিয়ে যাচ্ছে, যে যেখানে পারছে পালাচ্ছে বা ছাদে উঠে বসে থাকছে, এইরকম ব্যাপার। এবার এইভাবে 8-10টা বাড়ি পুড়িয়ে একটা বাড়িতে তারা, একটা বড় বাড়ি ছিল ওখানে, মানে তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, বিড়ির ব্যবসা আছে, সেই বাড়িতে তখন বিএসএফ বাহিনী একত্রিত হয় এবং এইদের আক্রমণ দেখে বেশ কিছু যুবক ওই বাড়ির ছাদে উঠে যায়। পুলিশ বাহিনী সেই বাড়ির ছাদে ওঠে এবং এদের মারতে থাকে, মানে প্রচন্ড হারে মারতে থাকে। মানে বলছি স্টিলের রড ছিল নাকি তাদের হাতে, স্টিলের রড দিয়ে মারতে থাকে, ব্লিডিং হতে থাকে, মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, এখানে ছেনির আঘাতে রক্তাক্ত হয়। এবং বলছে আমাকে যখন প্রচন্ডভাবে মারছে তখন ওর ছাদ থেকে লাফিয়ে পালায়, আরেকজনকে মারতে 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 নিচে নামায় এবং 4 জনে মিলে চ্যাংদোলা করে ধরে পুলিশ কি করে, প্রথম যখন বিএসএফ বাহিনী ঢোকে তখন ওই বাড়ির নিচে একটা বাইক ছিল, বাইকটাতে আগুন ধরিয়ে দেয়, বাইক জ্বলছে, সেই জ্বলন্ত বাইকের ওপর তাকে চেপে ধরে, তার পিঠে পোড়ার দাগ চেপে ধরে। তো সে তখন এই অবস্থা থেকে তারপর তাকে জ্বলন্ত বাইকের উপর চেপে ধরার পর তাকে নামিয়ে মারতে থাকে পুলিশের, মানে বাঁট দিয়ে, হ্যাঁ, বন্দুকের বাঁট দিয়ে, লাঠি দিয়ে, রড দিয়ে 4-5 জন মিলে মারছে এবং বলছে এসব মার দো। যখন বলছে যে আমাকে মার দো, তখন উনি কি করছে, যান বাঁচানোর জন্য কোনোভাবে ওদের ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো এই ঘটনা ঘটতে থাকে। বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, যে হিংসাত্মক অ্যাক্টিভিটি আমরা দেখছি, যেভাবে বাড়িতে তারা ভাঙচুর করছে, আসবাবপত্র ভাঙছে, ফ্যান ভাঙচুর করছে এবং এলাকাবাসীদের অভিযোগ বাড়িতে ঢুকে তারা সোনাদানা লুট করেছে, মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল গালাগালি করেছে। এমনকি একটা বাড়িতে তারা যখন রেড করে ভোর 3টের সময়, সেখানে মানে মহিলাকে কাপড় ঠিক করার সুযোগ না দিয়ে তার স্বামীকে টানা হেঁচড়া করে ঘরে ঢুকে এরকম অত্যাচার করেছে। আরও সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাশিমনগর একটি গ্রাম অঞ্চলে, যেখানে ভোর 3টের সময় পুলিশ বাহিনী অভিযান করছে, ভোর 3টে, এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মানে ওই গ্রামের মোড়ে 2টো সিসিটিভি ক্যামেরা আছে একটি দোকানে। তো পুলিশ বাহিনী যখন ঢুকছে, সেই পুলিশ বাহিনীর সঙ্গে কিছু সিভিল পোশাকের মানুষজন ছিল দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, এবং তারা যখন টর্চটা মারছে, সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, এখন তারা বুঝতে পারলো যে ক্যামেরাটা আছে,
ওই সিভিল পোশাকে যারা ছিল তারা আস্তে আস্তে ক্যামেরার থেকে সীমা থেকে আস্তে সরে যেতে শুরু করলো এবং পিছন দিক থেকে এসে তারা ক্যামেরাটা ভাঙলো। 2টো সিসিটিভি ক্যামেরা পুলিশ ভেঙেছে। তারা কি গোপন করতে চেয়েছে? এই বাহিনীর মধ্যে এমন কেউ কি ছিল? সেই বিষয়টা উনি বিস্তারিত বলবেন, কি কি আইন এখানে লঙ্ঘন হয়েছে এবং মানবাধিকারের কোন কোন দিক এখানে লঙ্ঘন হয়েছে সে ব্যাপারটা উনি তুলে ধরবেন। চলে যাচ্ছি সেটা খারাপ হয়েছে, একটু জলটা যাবেন কোথায় গেল? সাংবাদিক যারা বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ আসার জন্য। যেমনটা আপনারা জানছেন যে এশিয়ার জিআই এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরামের পক্ষ থেকে একটা 14 দিনের ফ্যাক্ট ফাইন্ডিং করা হয়েছে। ছিলেন আমরা টিমের অংশ। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে প্রতিটা আমাদের এই টিমের লিডারশিপ নিয়েছেন ইতিহাস ভাই, দীর্ঘদিন ওনার অভিজ্ঞতা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং করাতে, এবং সমমন্ডল জিআই পোস্টের সমমন্ডল এডিটর এবং জিআইয়ের আব্দুল আহাদ ছিলেন আমাদের সাথে, এবং সমাজকর্মী বিশ্বজিৎ আইনের ছাত্র বিশ্বজিৎ প্রমাণিক ছিলেন, এবং আমি ছিলাম। কিছুদিন আমরা ছিলাম, তারপরে ওনারা বিষয়টা করেছিলেন এবং পুরো প্রত্যেকটা ভিডিও এভিডেন্সের সহিত প্রত্যেকটা কিছু নেওয়া হয়েছে। মানে যা যা আমরা এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে পেশ করেছি তার প্রমাণস্বরূপ আমাদের কাছে ইলেকট্রনিক এভিডেন্সেস, ভিডিও এভিডেন্সেস রয়েছে। আন্ডার এভিডেন্স অ্যাক্ট বর্তমানে সাক্ষ্য অধিনিয়ম যেটা নতুন হয়েছে সেটার আন্ডারে আমরা এভিডেন্সগুলো দিতে পারব। প্রতিটা সূত্র আছে, যা যা বলা হয়েছে। সর্বপ্রথম মানবাধিকার এই যে সংগঠন, আমরা একটা নিরপেক্ষ ভূমিকা এখানে পালন করার চেষ্টা করেছি, পক্ষপাত ছাড়াই। সবচেয়ে বড় যেটা ঘটনা আমরা লক্ষ্য করেছি যেটা হয়েছে সেটা এটা দাঙ্গা বলাটাই আমার মনে হয় ভুল। দাঙ্গা তখনই হয় যখন একটা হঠাৎ করে হলো, দু সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো, সেটাকে দাঙ্গা বলে অভিহিত করা হয়। কিন্তু এটা আমি বলবো পরিকল্পিত একটা দাঙ্গা দেখানো, টু শো। এটাকে দাঙ্গা দেখানো হয়েছে এবং যা ভায়োলেন্সগুলো করা হয়েছে এই ভায়োলেন্সগুলো সেন্ট্রাল অথরিটির লোক এবং রাজ্য প্রশাসন মিলিতভাবে জড়িত, তাদের এলিমেন্ট, দুটো এলিমেন্ট জড়িত। এই যখন জড়িত একসাথে যৌথভাবে কোনো কিছু করা হয়, মানে হিন্দু মুসলিম যেই এলাকাটা ঘটনা ঘটেছে সেই এলাকায় হিন্দু মুসলিমদের কথা হচ্ছে আমরা সারা জীবন একসাথে থেকেছি, কোনোদিন ঘটনা ঘটেনি কোনো রকম, হঠাৎ করে হলো কি করে, সবাই আশ্চর্য।
হিন্দুরাও আশ্চর্য, মুসলমানেরাও আশ্চর্য, প্রত্যেকটা সম্প্রদায়ের লোক আশ্চর্য হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। মানে তারা জানে না এই জিনিসটা করানো হয়েছে, এই জিনিসটা দেখানোর জন্য একটা পলিটিক্যালি একটা অ্যাডভান্টেজ সারা ভারতবর্ষে। মুর্শিদাবাদ প্রায় মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, যদি এটাকে দাঙ্গা বলে দেখানো যায় তাহলে পরে সারা ভারতবর্ষে কিছু প্ল্যানিং কার্যকর করা যাবে। এবং আমার যেটা মনে হয়েছে যে শাসক দল পশ্চিমবঙ্গের তাদেরও কিছু রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এইখানে প্রশাসনকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি আমি ভায়োলেশনের কথা বলি, আইনে যদি আসি, বাকি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনারা পড়বেন এবং বিশ্লেষণ, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা সবকিছুই করবেন। যদি ভায়োলেশন বলি তো প্রথম ভায়োলেশন হচ্ছে ফেলিয়ার অফ পুলিশ টু রেসপন্ড টাইমলি, অর্থাৎ পুলিশ সময় মতো কিছুই করেনি। এটা আমরা জানি যে এইভাবে যদি চলতে থাকে, আমরা চাই না। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট শুধু আমাদের বের করার উদ্দেশ্য নয়, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে এই কারণটাকে অনুসন্ধান করা এবং আগামীতে এই বাংলাতে, পশ্চিমবঙ্গে বা কোথাও এই ধরনের যেন দাঙ্গা না হয় আমরা শিক্ষা নিতে পারি। এবং প্রশাসন শিক্ষা নিতে হবে। প্রশাসন শিক্ষা যদি জেনে শুনে করে, সেখানে আমি শিক্ষা নেওয়ার কথা বলবো না, কিন্তু যদি জেনে শুনে না থাকে তাহলে ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে। যে আপনি শিখুন কিভাবে দাঙ্গা আটকাতে হবে। পুলিশ যদি টাইমলি রেসপন্ড করতো, মানে তাহলে আপনার পুলিশ প্রশাসন সম্পন্ন ফেলিয়ার, কমপ্লিটলি